সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে এলাম আমাদের আজকের তৃতীয় পর্বে। আমরা গত পর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা শিখিয়েছিলাম এবং আজকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হওয়ার কথা ছিল। সো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখুন ধাপে ধাপে, বাংলায় সহজভাবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা কেন শিখবো এটা আপনাদের জন্য বোঝাটা সহজ হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি এবং কেন শিখবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইন্টারফেস পরিচিতি, টুলস প্যানেল, সিলেকশন টুল, ডিরেক্ট টুল, শেপ টুলস দিয়ে ডিজাইন তৈরি করা, কালার, স্ট্রোক, ফিল কিভাবে কাজ করে, পেন টুল দিয়ে লোগো ডিজাইনের বেসিক, টাইপোগ্রাফি, টেক্সট টুল ও ফন্টের ব্যবস্থাপনা, লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ফিভারে কিভাবে লোগো ডিজাইন বানাবেন, এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটু বেসিক থেকে শুরু করছি, কারণ আপনারা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, আপনারা যে কোনো ইন্টারভিউ যখন ফেস করবেন, যে কোনো বায়ার যখন হ্যান্ডেল করবেন, তখন আমাদের আসলে বেসিক জিনিসগুলো জানলে কি হয়, আমাদের বেসমেন্টটা শক্ত হয়, আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। কারণ প্রফেশনালি আমি বারবার বলছি, আমি একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি, কারণ হলো প্রফেশনালি আপনি যখন কোনো ইন্টারভিউ ফেস করবেন তখন আপনার বেসিকগুলো আপনাকে সহযোগিতা করবে ইন্টারভিউটা ভালো করার জন্য। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো একটি ভেক্টর বেসড গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। অর্থাৎ আপনি যত বড়ই জুম করেন না কেন, ডিজাইন ভাঙবে না। প্রিন্টিং ও স্কেলেবল লোগো ডিজাইনের ব্যবহার সবচেয়ে বেশি হবে। আর কোথায় কোথায় ব্যবহার হয় সেটাও বলে দিচ্ছি। লোগো ডিজাইনে ব্যবহার হয়, ভিজিটিং কার্ড, লেটার হেড, ফ্লায়ার, পোস্টার, ব্যানার, মোবাইল অ্যাপের ক্ষেত্রে ইউআই ইউএক্স ডিজাইন, প্রফেশনাল টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন ও ভেক্টর আর্টের ক্ষেত্রে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করতে পারবো। এবং এখন জেনে নিই ভেক্টর ভিত্তিক ডিজাইনটা আসলে কি। গত ক্লাসে আলোচনা করেছিলাম, ভেক্টর ডিজাইন মানে হইল যে আপনার তৈরি করা ডিজাইন যত বড় হোক, অর্থাৎ আপনি একটা অনেক বড় সাইজে একটা ব্যানার বানাচ্ছেন, সেটা যত বড়ই আপনি প্রিন্ট করেন, সেটা রেজুলেশন বা কোয়ালিটি কোনোটাই নষ্ট হবে না। এজন্য প্রিন্ট মিডিয়াতে অ্যাডোবি ইলাস্ট্রেটর সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ ইলেকশনের সময় যে আমরা ব্যানার বা পোস্টারগুলো দেখি, এগুলো অনেক বড় বড় সাইজে প্রিন্ট হয়, বা মুভির যে ব্যানারগুলো হয় সেগুলো মোটা দাগে বলতে গেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা যায়। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি তৈরি করা যায়? যেমন লোগো ডিজাইন করা যায়, সেটা কোনো কোম্পানি বা ব্র্যান্ডের লোগো হতে পারে। ভেক্টর আর্ট করা যায়, অর্থাৎ কার্টুন, পোর্ট্রেট, আর্টওয়ার্ক, এগুলো করা যায়। প্রিন্ট ডিজাইন করা যায়, প্রিন্ট ডিজাইনের মধ্যে ভিজিটিং কার্ড আছে, ব্যানার আছে, ফ্লায়ার্স আছে। আইকন ডিজাইন করা যায়, অ্যাপ বা ওয়েবসাইটের আইকন তৈরি করা যায়। টাইপোগ্রাফি ডিজাইন বলতে আমরা বাংলা এবং ইংরাজি স্টাইল করে লেখাটা বুঝাইতেছি টাইপোগ্রাফিতে। আর ইউজার ইন্টারফেস বলতে আমরা বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশনের ইউআই ইউএক্স ডিজাইনটাকে বুঝাইতেছি। সো এখন প্রশ্ন হলো, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা কেন শিখবো? মোট কথা হলো যে মার্কেট চাহিদা, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্স, এইসব জায়গাতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্কিল অনেক কাজ আছে। বিশেষ করে লোগো ডিজাইনের জবগুলোতে অ্যাডোবি ইলাস্ট্রেটর বাধ্যতামূলক। আর চাকরি ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কোম্পানিতে কাজ করা যায়, ফ্রিল্যান্সিং করে কাজ করা যায়, নিজে নিজে ডিজাইন এজেন্সি তৈরি করা যায়। তারপর ক্রিয়েটিভ ডিজাইন থিঙ্কিংয়ের ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজে লাগে। প্রফেশনাল সফটওয়্যার হিসেবে অ্যাডোবি ইলাস্ট্রেটর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা, ডিজাইন স্টুডিও, বড় বড় কোম্পানি, ব্র্যান্ডিং টিম মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে থাকে। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি আপনি জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুটো লাইফেই আপনি সমানভাবে স্কিলড হইতে পারবেন। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসগুলো নিয়ে একটু আমি পরিচয় করাই দেবো, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমরা শুরু করব, আমাদের ইন্টারফেসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারফেস জানলে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা জানা 60-70% সহজ হয়ে যাবে। হ্যাঁ, সো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসগুলোর মধ্যে রয়েছে মেনু বার, টুল বার, কন্ট্রোল প্যানেল, আর্টবোর্ড, আর প্যানেলস বা রাইট সাইড বার। ওকে, সো এই 5টা বিষয় আপনারা একটু নোট ডাউন করবেন অথবা একটু মনে রাখার চেষ্টা করবেন, যে আমাদের প্রধান ইন্টারফেসগুলো হচ্ছে 5টা: মেনু বার, টুল বার, কন্ট্রোল প্যানেল, আর্টবোর্ড এবং প্যানেলস। ওকে, আচ্ছা,
এখন আমি বলতেছি মেনু বারটা কি। মেনু বার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরের দিকে থাকে। এখানে আমি লাল বর্ডার দিয়ে হাইলাইট করে দিয়েছি। দেখবেন ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এই যে মেনুগুলো আছে এই উপরের পোর্শনটাকে আমরা বলতেছি মেনু বার। ওকে, সো আমি যখনই পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে যখন আমি মেনু বার বলবো তখন আপনি বুঝে নেবেন উপরের যে বারটা আছে, উপরের বারে যে বিষয়গুলো আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলোকে আমরা কি বলতেছি মেনু বার বলতেছি। এটার আপনারা একটু মনে রাখবেন যে মেনু বার বলতে আমরা কোন পোর্শনটা বুঝতেছি। উপরের একদম ফাইল, এডিট, অবজেক্ট এইগুলাকে আমরা মেনু বার বলতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা বলতেছি টুল বার কি। টুল বার বা টুলস প্যানেল, হ্যাঁ, বাম পাশে যেগুলো থাকে সবগুলো টুলস থাকে, এগুলোকে একত্রে আমরা বলতেছি টুল বার। এই টুল বারের মধ্যে বা এই টুল প্যানেলের মধ্যে আমাদের অনেকগুলো টুলস থাকে। এখানে ধরেন সিলেকশন টুল থাকে, পেন টুল থাকে, টাইপ টুল থাকে, শেপ টুল থাকে, জুম টুল থাকে। এই সবগুলো টুলস মিলে আমরা এটাকে বলতেছি টুল বার বা টুল প্যানেল। তাহলে দুটা জিনিস শিখলাম। উপরের যেইটা থাকে ট্যাবের সেটাকে আমরা বলতেছি মেনু বার, বাম দিকে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি টুল বার। ওকে, এবং উপরে মেনু বারের নিচে দেখবেন আরেক ধরনের কিছু শেপ আছে, স্ট্রোক আছে, রেক্ট্যাঙ্গল আছে, অপাসিটি আছে, স্টাইল আছে, এইগুলোকে আমরা একত্রে বলতেছি কন্ট্রোল প্যানেল বা টপ বার। এটা কি হয়, আপনি যখন টুল বার থেকে কোনো টুল সিলেক্ট করবেন তখন আপনার কন্ট্রোল প্যানেলের ভ্যালুগুলো চেঞ্জ হয়। অর্থাৎ আমার টুল বার ব্যবহার করার সাথে সাথে আমার কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হচ্ছে। কন্ট্রোল প্যানেলে যে আমাদের ডিজাইনগুলো থাকে, তাদের যে রেঞ্জগুলো থাকে, স্ট্রোকগুলো থাকে, সেগুলোকে আমরা একসাথে বলতেছি কি কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের মধ্যে কি কি থাকতেছে, কালার থাকতেছে, স্ট্রোক থাকতেছে, অপাসিটি থাকতেছে, অ্যালাইনমেন্ট থাকতেছে, এগুলোকে আমরা বলতেছি কন্ট্রোল প্যানেল। সো তিনটা জিনিস শেখা হয়ে গেল। একটা হচ্ছে মেনু বার, একটা হচ্ছে টুল বার বামে থাকে, এবং একটা হচ্ছে কন্ট্রোল প্যানেল যেটা মেনু বারের জাস্ট নিচে থাকে। ওকে, চতুর্থটা হচ্ছে আর্টবোর্ড। অর্থাৎ আমরা একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রথম যে পেজটা পাই, যেখানে আমরা ডিজাইনটা করব, সেই ডিজাইনটাকে আমরা বলবো আর্টবোর্ড। এখানে যে সাদা বর্ডার দেওয়া অংশটা দেখছেন, রেড বর্ডার দিয়ে মার্ক করা, এটাকে আমরা বলছি আর্টবোর্ড। ওকে, ডান পাশে যে আমাদের বক্সটা আছে এখানে প্রপার্টিজ আছে, আর্টবোর্ড আছে, লেয়ার আছে, এবং এখানে আরো অনেক ধরনের জিনিস থাকে, স্ট্রোক থাকে, প্রপার্টিজ থাকে, এগুলোকে আমরা বলতেছি রাইট সাইড বার। ওকে, বা প্যানেলস বলতেছি, এটাও আমাদের কাজে লাগে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। ঠিক আছে, তো মোটামুটি আমার থিওরিটিক্যাল বিষয় জানানো শেষ। এখন আমি যেটা করতে যাচ্ছি যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমি ওপেন করছি। গতদিন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টলমেন্ট পর্যন্ত দেখিয়েছিলাম, এবং আজকে আমি একদম শুরু থেকে চেষ্টা করব আপনাদের আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস আর গ্রাফিক্স ডিজাইনের আজকে তৃতীয় ক্লাস। আমি শুরু থেকেই শুরু করার চেষ্টা করব যাতে এটা সবার জন্য সহজ এবং বোধগম্য হয়। এখনকার ভিডিওগুলো একটু লেন্দি হবে, একটু ডিটেলস হবে, কারণ ভিডিওর সংখ্যা বাড়িয়ে লাভ নাই। আমি চাচ্ছি যে প্রতিটা ক্লাস যেন একটা পূর্ণাঙ্গ ক্লাস হয়। আমি মোটামুটি চেষ্টা করব প্রতিটা ক্লাসে নতুন নতুন কিছু বিষয় শিখিয়ে দেওয়ার, যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ওকে, এবং আমি যেহেতু বেসিক থেকে শুরু করছি, আশা করছি আপনাদের কোনো স্কিল গ্যাপ থাকলে সেটা মিটিগেট হবে ইনশাআল্লাহ। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হচ্ছে, একটু সাথে থাকবেন দয়া করে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হতে হতে আমি বলছি যে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখছেন, সো আপনারা কমেন্ট করলেও আমার তেমন কোনো যায় আসে না, না করলেও যায় আসে না। আমি আমার প্যাশন থেকে ভিডিওগুলো বানাই, কারণ আমি আগেও বলেছি আমি খুবই এক্সপার্ট না, আমি নিজেও শিখছি, আপনাদেরকেও শেখাচ্ছি। যদি আপনারা কমেন্ট করেন তাহলে যেটা হয় যে কমিউনিকেশনটা ভালো হয়, যে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আপনারা আমার সাথে লার্নিং করছেন। সো সেক্ষেত্রে হয়তো বা কমিউনিকেশন ভালো হলে আপনাদের লার্নিংটাও ইজি হবে, আমার শেখানোর জন্য আগ্রহটাও বাড়বে। ওকে,
সো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেইন যে ইন্টারফেস, এই পেজটা ওপেন হয়ে গিয়েছে। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ওপেন হবে তখন এই যে আমাদের যে মেনু বার, হ্যাঁ, মেনু বারে দেখবেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এই মেনু বার নিয়ে কথা বলেছিলাম। এই মেনু বারগুলো এখানে আছে। এখন আমরা যদি নতুন করে কোনো আর্টবোর্ড ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফাইলে যেতে পারি, ফাইলে যেয়ে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমাদের এখানে একটা নতুন আর্টবোর্ড তৈরি করার জন্য একটা উইন্ডো আসবে। এখন আপনারা ফাইলে যেয়ে নিউতে ক্লিক করলে একটা জিনিস দেখবেন, ফাইলে যেয়ে যদি আমি নিউতে ক্লিক করি তাহলেও আমার নতুন একটা উইন্ডো আসবে, অথবা আমি সাথে সাথে দুইটা জিনিস শেখাবো, আমরা কিভাবে মাউস দিয়ে কাজ করতে পারি এবং কিবোর্ড দিয়ে কাজ করতে পারি। কিবোর্ডে যদি আপনি Ctrl+N একসাথে চাপেন তাহলে আপনার একটা নিউ উইন্ডো চলে আসবে। ওকে, সো নিউ উইন্ডো আনার জন্য কি করতে হবে, ফাইলে যে নিউতে ক্লিক করতে হবে, অথবা Ctrl+N চাপলে একটা নতুন উইন্ডো আসবে আপনার আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য। সো আমি সরাসরি আর্টবোর্ডে যাব না, আমি খুবই দ্রুত বেসিক কিছু বিষয় আলোচনা করব। রিসেন্ট বলতে আমরা রিসেন্ট কি কি টাইপের ফাইল নিয়ে কাজ করেছি সেটা দেখাই। আর মূলত এখানে বেশ কিছু অপশন আছে, সেভড আছে, মোবাইল আছে, যারা মোবাইল অ্যাপস ডেভেলপ করতে চাচ্ছেন, ইউআই ইউএক্স ডিজাইন করতে চান, তাদের জন্য এই মোবাইল ট্যাবে ক্লিক করে তারপরে আপনি যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করবেন। তারপরে ওয়েব আছে, ওয়েব হচ্ছে ধরেন আমাদের ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা যে ধরনের ডিজাইনগুলো করতে চাই সেটার জন্য আমরা ওয়েব আর্টবুকটা নিই। মূলত আমরা বেসিক্যালি কাজই করে থাকি এই ওয়েব নামে যে ট্যাব, এই ট্যাবে আমরা মোবাইল না, ফেসবুক ওয়েব পেজ বিষয়ক আমরা যে কোনো ডিজাইন করার জন্য ওয়েবে ক্লিক করব। প্রিন্ট আর একটা ট্যাব আছে, যারা প্রিন্ট মিডিয়াতে যে ব্যানার বা ফেস্টুনগুলো প্রিন্ট হবে সেটার জন্য আপনারা প্রিন্টটা ইউজ করবেন। যারা ভিডিও এডিটিং করতেছেন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করতেছেন, তারা এই স্পেসিফিক ট্যাবগুলো দিয়ে আপনারা কাজ করবেন। ওকে, সো ওয়েবে আমি দুটা বিষয় একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে যখন আপনি ওয়েবে ক্লিক করবেন, এটা হলো কমনে ক্লিক করলে আপনার একটা কমন আর্টবোর্ড ওপেন হবে। ওয়েব লার্জে করলে ওয়েব লার্জ, যেখানে পিক্সেলগুলো দেওয়া আছে মিনিমাম, এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। ম্যাকবুক ফ্রেমওয়ার্ক হলে ম্যাকবুকে হবে। সো ওয়েবে দেখবেন এই জায়গাটায় কালার মোড আছে RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। ওয়েব হচ্ছে আমরা ওয়েবসাইটে যে ছবিগুলো দেখি বা আমাদের ফেসবুকের যে ছবিগুলো দেখি, অথবা আমাদের যদি আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে যে কালারগুলো থাকে সেটাকে আমরা বলি রেড, গ্রিন এবং ব্লু। এবং প্রিন্ট মিডিয়াতে যে কাজগুলো হয় সেগুলোর কালার টাইপ কিন্তু থাকে CMYK কালার, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর কে ফর কি, এটা অনেক ক্ষেত্রে ব্ল্যাক হিসেবে কাজ করে। ওকে, সো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা CMYK কালার মোডে কাজ করে, আর ওয়েবের ক্ষেত্রে RGB কালার মোডে কাজ করে। ওকে, আর স্ক্রিন ইফেক্ট থাকা মানে এটা একটা মার্জিনাল ইফেক্টে থাকা, এটা হাই কোয়ালিটিও না, মিডিয়ামও না, একটা মার্জিনাল মোটামুটি একটা স্ক্রিন ইফেক্ট থাকে। প্রিভিউ মোড ডিফল্ট আছে, ডিফল্ট আছে, পিক্সেল আছে, ওভারপ্রিন্ট আছে, এগুলো আমরা মোটামুটি ডিফল্ট দিয়ে কাজ করব। এখন আরেকটা বিষয় বলছি, আমরা যখন ওয়েবে ডিজাইন করব তখন আমরা দুইটা ক্যাটাগরিতে কাজ করতে পারি। মূলত আমরা দুটো ক্যাটাগরিতে কাজ করি, এছাড়া আরো অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন এখানে পিক্সেল আছে। হ্যাঁ, সো আপনি পিক্সেলে ক্লিক করলে দেখবেন পিক্সেল আছে, পয়েন্ট আছে, ইঞ্চি আছে, ফিট আছে। আমরা যখন একটা ব্যানার ডিজাইন করি সেক্ষেত্রে অনেক সময় চাহিদা থাকে যে এটা ইঞ্চিতে করতে হবে, 32 ইঞ্চি বাই দেখা গেলো 72 ইঞ্চি, 3 ফিট বাই 6 ফিট, সেক্ষেত্রে আমরা ইঞ্চিতে নিব। আবার কিছু ক্ষেত্রে আমাদের যদি মনে হয় না আমরা পিক্সেলে নিতে চাই, সেক্ষেত্রে পিক্সেলে নেব। আর একটা কথা বলছি, যখন আমরা কোনো আর্টবোর্ড নিব, সে আর্টবোর্ডে যদি আমরা নাম না দিই সেক্ষেত্রে এখানে আনটাইটেলড দেখাবে। আর যদি আমি নাম দিই সেক্ষেত্রে ধর আমার আজকে ইলাস্ট্রেটরে ক্লাস 1, তাহলে আমি ক্লাস 1 লিখলাম, তাহলে আমার এটার নাম হয়ে যাবে ক্লাস 1। এখানে কমনটা সাইজ দেওয়া আছে 1366 বাই 768 পিক্সেল। আমি চাচ্ছি আমি এটা কাস্টম নিব। হ্যাঁ, আমি যদি এটা 960 পিক্সেল বাই 960 পিক্সেল নিই তাহলে কিন্তু এটা একটা স্কোয়ার শেপ হচ্ছে। ওকে, সো আমি 960 বাই 960 পিক্সেল নিয়ে যদি আমি ক্রিয়েট করি তাহলে দেখবেন যে আমার একটা
960 বাই 960 শেপের আমার একটা স্কোয়ার সাইজের আর্টবোর্ড ওপেন হবে। আমি আর্টবোর্ড নিয়ে যেটা বলেছিলাম যে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আসবে এটাই হলো আমার আর্টবোর্ড, অর্থাৎ এটা হচ্ছে আমার 960 বাই 960 আর্টবোর্ড। ওকে, আমি আর্টবোর্ডের ভেতরে এখনই ঢুকছি না, আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যে ফাইলে গিয়ে আমি আবার নিউতে ক্লিক করলাম অথবা Ctrl+N চাপছি কিবোর্ডের থেকে, তাহলে আমার আবার একটা পেজ ওপেন হইলো। আমি কোথায় যাচ্ছি? ওয়েবে যাচ্ছি। ওয়েবে তো আমি আলোচনা করলাম পিক্সেল, আমি কাস্টম পিক্সেল নিতেই পারি। সো ধরেন আমি আরেকটা পিক্সেল নিচ্ছি 950 বাই 950। ওকে, নিলাম। এখন দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে, নিচের দিকে মাউস স্ক্রোলিং করলে দেখবেন মোর সেটিংস। মোর সেটিংসে ক্লিক করলাম। এখন আমার আগের যে আর্টবোর্ডটা ছিল তখন কিন্তু একটা আর্টবোর্ড আসছে, তাই না? কিন্তু আমি যদি কোনো ভিজিটিং কার্ড প্রিন্ট করতে চাই, আমার ভিজিটিং কার্ডে কিন্তু দুই পাশেই লেখা থাকে। আবার একটা যদি বইয়ের মলাট প্রিন্ট করতে চান সেক্ষেত্রে দেখবেন বইয়ের মলাট কিন্তু দুই পাশেই থাকে। তারা কিভাবে কাজ করে? আমি বলি, এখানে নেমের জায়গায় আমি ধরেন দিলাম ক্লাস 2। ওকে, ক্লাস 2 দিয়ে দিলাম। এখন এইখানে আমার নাম্বার অফ আর্টবোর্ডস লেখা আছে 1, সেজন্য আমার আর্টবোর্ড একটা ওপেন হয়েছে। আমি যদি নাম্বার অফ আর্টবোর্ড দিতাম 2 তাহলে কিন্তু এখানে দুইটা ওপেন হতো। ওকে, আর এইখানে যে লোগোগুলো আছে যে আর্টবোর্ড কিভাবে থাকবে, গ্রিড ভাবে থাকবে, গ্রিড রো অনুযায়ী থাকবে, গ্রিড কলাম অনুযায়ী থাকবে, অ্যারেঞ্জ বাই রো নাকি অ্যারেঞ্জ বাই কলাম, কোন কিভাবে থাকবে? ধরেন ডিফল্ট গ্রিড রো হিসেবে সিলেক্ট হয়ে আছে। ওকে, এবং তাদের স্পেসিং কত হবে, 20 পিক্সেল হবে কিনা, এগুলো আমরা ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারি। সো আমি দিলাম নাম্বার অফ আর্টবোর্ড 2। সো আমি ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে ক্রিয়েট করলাম। এখন আমি একটু ছোট করছি, দেখেন এখন দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এবং লাইন স্পেসিং 20 দেওয়া ছিল, মানে এই যে ফাঁকা জায়গাটা এটা হলো 20 পিক্সেল। ওকে, এবং আপনি যদি দেখতে চান কোনটা কোন আর্টবোর্ড, এখানে দেখবেন এই যে বাম পাশে আমি যেখানে মাউস ধরেছি এটাকে আমরা বলতেছি হলো আর্টবোর্ড। এখানে ক্লিক করলেই দেখবেন এটা আর্টবোর্ড 1, এটা আর্টবোর্ড 2। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম যে ফাইল থেকে কিভাবে আমরা একটা নতুন আর্টবোর্ড নিব, সেটা ওয়েবে যাব, ওয়েবে যে আমি চাইলে কমনও নিতে পারি, কাস্টমাইজও করতে পারি। তারপর যদি আমার মনে হয় যে আমি না একটা আর্টবোর্ড না আমি দুইটা আর্টবোর্ডে কাজ করব বা 3টাতে কাজ করব বা 4টাতে কাজ করব, ধরেন আমি এটাতে ক্লাস 3 দিচ্ছি এবং তাদের পিক্সেল যদি আমি একটু কমাই দিচ্ছি, যদি আমি 15 পিক্সেল দিই এবং তাদের এটা যদি এরকম করি, তাহলে এখন ক্রিয়েট ডকুমেন্টে গিয়ে ক্রিয়েট করব, দেখবেন এখানে আমার 4টা আর্টবোর্ড তৈরি হয়েছে, আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আর্টবোর্ড 4। সো এইভাবে আমরা খুবই সহজে আমাদের কাজের উপর ভিত্তি করে আর্টবোর্ডগুলো সিলেক্ট করতে পারি। ওকে, আচ্ছা, এখন যেটা হয় আপনার যদি এটা দরকার না হয় আপনি ক্রস করে দিবেন, এটা কেটে যাবে, এটা ক্রস করে দিলে এটা কেটে যাবে। সো আমি প্রথমে যে আর্টবোর্ডটা নিয়েছিলাম এই আর্টবোর্ডটা আমি যে এখানে আর্টবোর্ডে ক্লিক করে রাখছি দেখে এখানে আর্টবোর্ডটা শো করতেছে। এখন যদি আমি সিলেকশন টুলে ক্লিক করি ওইটা চলে গেল। ওকে, ফাইন। এখন আশা করছি আপনাদের মনে আছে যে আমি বলেছিলাম যে উপরে যেটা থাকে এটাকে আমরা মেনু বার বলি। হ্যাঁ, তার মানে আমার উপরে যে ফাইল, এডিট, অবজেক্ট এটা হলো আমার মেনু বার, আর বাম পাশে যেগুলো থাকে এটাকে আমরা কি বলি? টুল বার। এই যে বাম পাশে যেগুলো আছে এগুলোকে আমরা টুল বার বা টুলস প্যানেল বলতেছি। এখানে সিলেকশন টুল, পেন টুল আছে। এটা আমি একটু দেখাই দিই। এই যে এটা হচ্ছে ধরেন আমার সিলেকশন টুল, লেখাই আছে সিলেকশন কিবোর্ড শর্টকাট ভি। পরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, কিবোর্ড শর্টকাট হচ্ছে এটা গ্রুপ সিলেকশন হয়ে গেছে, একটা মিনিট। আচ্ছা, এই যে এটা সিলেকশন, কিবোর্ড শর্টকাট হচ্ছে এ। অর্থাৎ আপনি যদি কিবোর্ডে ভি চাপেন, এই যে আমি ভি চাপছি, দেখেন এটা সিলেকশন টুল হয়েছে, আমার কার্সরের কালারটা ব্ল্যাক হয়ে গেছে। আবার আমি যদি এ চাপি আমার ডিরেক্ট সিলেকশন হয়ে গেছে, আমার কার্সরের কালারটা হোয়াইট হয়ে গেছে। তার নিচে দেখবেন পেন টুল আছে,
তার নিচে আছে কার্ভেচার, তারপরে আছে রেক্ট্যাঙ্গল, তারপরে আছে পেইন্ট ব্রাশ, তারপরে আছে টাইপ, এইভাবে ইরেজার, গ্রেডিয়েন্ট, আই ড্রপার, ব্লেন্ড, আর্টবোর্ড, জুম। জুমে যদি আমি রাইট বাটন ক্লিক করি দেখবেন জুমের অপশনগুলো আসছে। এখানে আরেকটা বিষয় বলি, আমাদের প্রতিটা সিলেক্ট টুলের ভেতরে দেখবেন একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন এই ডিরেক্ট টুলের ভেতরে কি কি অপশন আছে এগুলো আপনাকে দেখাই দিবে। এটাতে যদি রাইট বাটন ক্লিক করেন এটা আপনার কি কি অপশন আছে সেই অপশনগুলো আপনাকে দেখাই দিবে। ওকে, তার মানে আমরা যেটা করব, আমরা প্রতিটা টুলসে এই টুল বারে কি কি টুলস আছে সেইগুলো আমরা নিজেরা চেক করব এবং এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এটা হলো সিলেকশন টুল, এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, আশা করছি এই দুটো পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকে শুধু প্রথম দুইটা টুল নিয়ে আলোচনা করব, সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। আর ধরেন এটা হলো আমার একটা রেক্ট্যাঙ্গল, আমি একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, আমার একটা রেক্ট্যাঙ্গল, এই যে একটা রেক্ট্যাঙ্গল আমি ক্রিয়েট করে ফেললাম। ওকে, এখন রেক্ট্যাঙ্গলটা কি করা যায়, রেক্ট্যাঙ্গলটা কিন্তু কালার করা যায়। হ্যাঁ, এটা আমি এখানে ক্লিক করে বড় করে নিলাম। ওকে, আর এইখানে ক্লিক করে এটা ছোট বড় করা যায়, এখানে ক্লিক করে এগুলো ছোট বড় করা যায়। এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো একটু R&D করবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে বিষয়টা ইজি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি এই যে রেক্ট্যাঙ্গল শেপটা নিলাম, এই রেক্ট্যাঙ্গল শেপ দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গল তৈরি করলাম। এখন আমি সিলেকশন টুলে ক্লিক করছি, সিলেকশন টুলে ক্লিক করার পরে দেখবেন আমি এটাকে যে কোনো জায়গাতে মুভ করতে পারতেছি। অর্থাৎ সিলেকশন টুলে কাজ হলো যে আমি একটা পুরো অবজেক্টটাকে একসাথে সিলেক্ট করে এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি। যেহেতু এটা সাদা হয়ে আছে আমাদের হয়তো বা আইডেন্টিফাই করতে কষ্ট হচ্ছে, এই যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স আমি এখানে ফিলের জায়গায় ক্লিক করলাম, দিয়ে ধরেন আমি এটাকে ব্লু করে দিলাম। ওকে, তাহলে আমার জিনিসটা দিতে সুবিধা হবে। আমার কোন টুল সিলেক্ট হয়ে আছে, সিলেকশন টুল সিলেক্ট হয়ে আছে, আমি এটা বিভিন্ন জায়গায় সিলেক্ট করছি এবং এটাকে মুভ করছি। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর কি করে, লাইন এবং পাথ বরাবর কাজ করে। ওকে, সো লাইন এবং পাথ বরাবর কাজ কিভাবে করছে, সিলেকশন টুল কিন্তু পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতেছে এবং সেটা মুভ করলে পুরো অবজেক্টটাকে একসাথে মুভ করতেছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না আমি পুরো অবজেক্টটাকে একসাথে মুভ করব না, আমি কি করব স্পেসিফিক এক একটা পাথ, এই পাথগুলোকে আমি মুভ করাবো। আমি যদি এটা ছোট করি একসাথে ছোট হচ্ছে, বড় করলে একসাথে বড় হচ্ছে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি সবগুলো পাথকে একসাথে কাজ করাবো না, আমি স্পেসিফিক ভাবে কাজ করাবো। সেক্ষেত্রে আমার চাহিদা অনুযায়ী কি আসছে, এখানে দেখেন আমার ডিরেক্ট টুল আসছে। ডিরেক্ট টুল নাম শুনে আপনি বুঝতে পারছেন যে আমি স্পেসিফিক যে কাজটা করতে চাচ্ছি। ধরেন আমি যদি এখন ডিরেক্ট টুলে কাজ করি, আমি শুধু এই একটা কর্নার নিয়ে কাজ করব, এই প্রতিটা কর্নারকে বলা হয় কি অ্যাঙ্কর। ওকে, টাচ করলে দেখবেন অ্যাঙ্কর লেখা উঠছে, অর্থাৎ এই অ্যাঙ্কর এবং এই অ্যাঙ্কর মিলে তারা একটা পাথ তৈরি করেছে, এই অ্যাঙ্কর এবং এই অ্যাঙ্কর মিলে তারা একটা পাথ তৈরি করেছে, এই অ্যাঙ্কর মিলে একটা পাথ তৈরি করেছে এবং এই অ্যাঙ্কর মিলে একটা পাথ তৈরি করছে। এই চারটা অ্যাঙ্কর মিলে চারটা পাথ তৈরি করে একটা বক্স তৈরি করছে। ওকে, এখন আমি চাইতেছি শুধুমাত্র এই একটা অ্যাঙ্করকে আমি কম বেশি করব। এই যে আমি এখন টানলাম এটা বড় হয়ে গেল, বা আমি যদি এটা এমন করি দেখেন এটা কিন্তু একটা নতুন শেপ তৈরি হয়ে গেল। আবার যদি আমি এরকম করি আমার কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। সো এইভাবে ডিরেক্ট টুলের সাহায্যে আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করতে পারি। এই যে আমি যদি বিকাশের মতো একটা লোগো করতে চাই সেটা এমন হয়ে গেল, সো এটা যদি টানলাম এমন হয়ে গেল। অর্থাৎ আমার ডিরেক্ট টুল আমরা যেটা করতেছে সেটা হচ্ছে আমার স্পেসিফিকভাবে আমার একটা টুলসকে
সে একটা শেপ দিচ্ছে, ডিরেক্ট টুলে একটা শেপ দিচ্ছে। হ্যাঁ, এটা কেমন ছিল আগে সেটা আপনাদের দেখায়। আমি কন্ট্রোল জেড করে আন্ডু করছি। এইটা ছিল আমার প্রথম স্টেজ। এখন আমি একটা অ্যাঙ্করকে সিলেক্ট করে ছোট বড় কম বেশি আমি ইচ্ছা মতো একটা শেপ দিতে পারছি ডিরেক্ট টুলের সাহায্যে। এখন ধরেন আমার মনে হয়েছে যে না, আমি শুধু একটা অ্যাঙ্কর নিয়ে কাজ করব না, আমি যেটা করতে চাই আমি দুইটা অ্যাঙ্কর নিয়ে কাজ করব। ওকে ফাইন, তখন আমি কি করব, এই যে আমার কিবোর্ডে শিফট বাটনটা চাপ দিব, শিফট বাটনটা চেপে আমি এই অ্যাঙ্করটা সিলেক্ট করলাম, এই অ্যাঙ্করটা সিলেক্ট করলাম। এখন আমার এই দুটো অ্যাঙ্কর সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন আমি আমার কিবোর্ডে রাইট অ্যারো যদি আমি চাপি তাহলে দেখবেন এটা ডান দিকে ঘুরছে। এখন স্কোয়ার থেকে কিন্তু এটা রম্বস শেপ হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে আমরা একটা দুটো তিনটা যে কোনো পরিমাণ আমরা এই যে এখন দুটো বড় হচ্ছে, ছোট হচ্ছে, এদিকে আনা যাচ্ছে, এমন করা যাচ্ছে। আমরা আবার কি করি, যদি আমি তিনটা অ্যাঙ্কর সিলেক্ট করতে চাই তাহলে আমি শিফট চেপে তিনটা অ্যাঙ্করকে চুজ করলাম। এখন যদি আমি টানি দেখবেন যে আমার তিনটা অ্যাঙ্কর একসাথে কাজ করবে। এই যে আমার তিনটা অ্যাঙ্কর একসাথে কাজ করলো এবং একটা, যদি বাড়ির ছাউনির কথা চিন্তা করি সেটা এইভাবে মুভ করতেছে। তো মোট কথা হলো যে আমরা যদি সিলেকশন টুল নিয়ে যখন কাজ করতাম, এই যে সিলেকশন টুল নিলাম, পুরো অবজেক্টটা একসাথে মুভ হয়, আমি চাইলেও এটাকে ছোট বড় করতে পারি না। আর যখন আমি ডিরেক্ট টুল নিয়ে কাজ করি তখন আমি স্পেসিফিক একটা পাথকে চাইলেই ছোট করতে পারি, চাইলেই বড় করতে পারি। ওকে, সো এটাই মূলত ডিরেক্ট টুল এবং সিলেকশন টুলের কাজ। আশা করছি আপনারা খুবই স্পেসিফিকভাবে বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় নিয়ে জাস্ট একটু আলোচনা করে রাখবো, সেটা হচ্ছে যে আমরা যে অবজেক্টগুলো নিয়ে কাজ করি ইলাস্ট্রেটরে, এখানে দুই ধরনের ভ্যালু থাকে। প্রথমে দেখেন উপরে একটা নীল রঙের ভ্যালু আছে, এটাকে আমরা বলতেছি ফিল। হ্যাঁ, আর যে বর্ডারগুলো আছে এটাকে বলতেছি স্ট্রোক। এখন ইলাস্ট্রেটরে মূলত এই দুইটা জায়গা নিয়ে বেশি কাজ। এটা আপনি অ্যাপিয়ারেন্সে দেখতে পারবেন, ফিল হলো ব্লু, স্ট্রোক হলো গ্রে। হ্যাঁ, এখন আমি যদি ফিলের কালারটা চেঞ্জ করি রেড, এটা কিন্তু রেড হয়ে গেল। আর এই যে ব্ল্যাক বা গ্রে, এটা কিন্তু স্ট্রোক কালার। এখন আমি যদি এটাতে ক্লিক করি দেখবেন স্ট্রোকটা হাইলাইট হইলো। এখন যদি আমি স্ট্রোক কালারটা যদি চেঞ্জ করে দিতে চাই, ধরেন স্ট্রোক কালার আমি দিচ্ছি ব্লু, এবং এটার যদি আমি স্ট্রোকের পয়েন্ট দেওয়া আছে 1 পয়েন্ট, এটা যদি আমি বাড়াই দিই, এই যে স্ট্রোকের পয়েন্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো মূলত কাজ হলো এটাই যে আমাদের যতগুলো ছবি নিয়ে আমরা কাজ করব প্রতিটা ছবির দুইটা করে পোর্শন থাকবে, একটা হলো ফিল এবং একটা স্ট্রোক। আপনি যখন ফিল নিয়ে কাজ করবেন ফিলে ক্লিক করবেন, ফিলটা উপরে উঠে আসবে, ফিলের কালার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। আপনি কিবোর্ডের এক্স বাটন চাপলেও, এই যে এক্স শর্টকাট মেনু, এক্স বাটন চাপলেও আপনার ফিলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফিলটা চেঞ্জ হয়ে গেল, স্ট্রোকটা চেঞ্জ হলো। এখন এখানে একটা মজার জিনিস আছে, আমি একটু বলি। ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করলাম, এই একটা, এই একটা, এই একটা, শিফট চেপে আমি দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করলাম করে যদি আমি ডিলিট বাটন চাপ দিই দেখবেন আমার এই জায়গাটা, আমার ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি এই জায়গাটা সিলেক্ট করি, আমি জাস্ট কার্সর দিয়ে টান দিচ্ছি, হ্যাঁ, তাহলে এই দুইটা সিলেক্ট হচ্ছে, এইটা দিলে আমার এই দুইটা লাইন ডিলিট হয়ে গেল। সো এইভাবে আমরা আমার প্রয়োজন অনুযায়ী ডিরেক্ট টুলের মাধ্যমে স্পেসিফিকভাবে যেই ইজগুলো বা পাথগুলো ডিলিট করতে হয় আমরা করতে পারবো। আর সিলেকশন টুলের মাধ্যমে যেটা করতে পারি পুরো জিনিসটা আমরা একসাথে সিলেক্ট করতে পারবো। সো আশা করছি আজকের প্রথম ক্লাসে যতটুকু শিখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন।
আমি ফাইলে গিয়ে একটা আর্টবোর্ড নেওয়া শিখিয়েছি, আর্টবোর্ড কাস্টমাইজ করা শিখিয়েছি, আর্টবোর্ডের সাইজ মেজার করা শিখিয়েছি, পিক্সেল কমানো বাড়ানো, স্পেসিং শিখিয়েছি। সেই সাথে ওয়েবের ক্ষেত্রে যদি ফাইলে যাই, নিউতে গেলে ওয়েবের ক্ষেত্রে কেন RGB কাজ করতেছে, প্রিন্টের ক্ষেত্রে CMYK কালার কিভাবে কাজ করছে, মোর সেটিংসে গিয়ে কিভাবে আমি কাস্টমাইজভাবে আর্টবোর্ড কম বেশি নিতে পারি, এগুলো শিখতে পারছি। কেন আর্টবোর্ড একটার বেশি দরকার হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গল থেকে কিভাবে একটা রেক্ট্যাঙ্গল আঁকাচ্ছি এবং সেই রেক্ট্যাঙ্গলটা সিলেকশন টুলের মাধ্যমে কিভাবে ওভারঅল সিলেক্ট করছি, এবং সিলেকশন টুলের যেই জায়গাতে লিমিটেশনস আছে সেই লিমিটেশনসটা আমরা কিভাবে রিকভার করছি ডিরেক্ট টুলের সাহায্যে। আশা করছি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকে এই পর্যন্তই। টস আইটি কর্নারের সাথেই থাকুন, নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুবই দ্রুত। যেহেতু সামনে ঈদের বন্ধ, আই হোপ আমি 10 দিনের মতো কোনো ভিডিও দিতে পারবো না, তারপরে আমি চেষ্টা করব নতুন ভিডিও দিতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টস আইটি কর্নারের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।